যুক্তরাষ্ট্র লন্ডনে ৩০ কোটি ডলার পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এর আগে ৯ প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ জয় ও মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ১৭ ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানে কাজ শুরু হয়। দুদক জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেবজা সহ ৯টি প্রকল্পে এসব অনিয়ম দুর্নীতি হয়েছে। সুবিচারের দায় কেবল দুদকের নয়, বিচার বিভাগের সাথে যারা জড়িত তাদেরকেও এই দায় বহন করতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। দুদক চেয়ারম্যান জানান, দুর্নীতি দমনের পাশাপাশি প্রতিরোধ করতে সচেষ্ট কমিশন। এস এম আরিফ আছেন বিস্তারিত রিপোর্টে। দুর্নীতি দমন কমিশনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। এ সময় দীর্ঘ আলোচনায় দুদককে আরো শক্তিশালী করার বিষয়ে মতামত দেন গণমাধ্যম কর্মীরা। আপনি আপনার এই সহকর্মীদের যত দলিয়ে রাখবেন তত আপনার একজন অ্যাসোসিয়েট হারাবেন। কারণ হচ্ছে ৮০% এই দুর্নীতির বিরুদ্ধে যে তদন্ত হয় তা কিন্তু এই গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আপনার কমিশন নেয়। দুদক চেয়ারম্যান জানান, জনগণের প্রত্যাশা মেটাতে কাজ করছে নতুন কমিশন। আমাদের প্রত্যাশা অনেক সময় সফল কাম হয় না, কামিয়াব হয় না কয়েকটা কারণে। হয়তো আমরা যে মামলাটা করি সেই মামলাটাই হয়তো দুর্বল, কিংবা মানে এখানে বসে বিচার বিভাগের সমালোচনা করাটা সমীচীন না, আমরা সেটা করতে চাচ্ছিও না। কিন্তু সেই প্রশ্নও তো আমরা কেউ কেউ তুলে থাকি যে সুবিচার কি হলো, সুবিচারের দায় শুধুমাত্র দুদকের, এটা মনে করলে হবে না। আমাদের এই বিচার ব্যবস্থার সাথে যারা জড়িত এর দায় দায়িত্ব সকলকেই দিতে হবে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের বিষয়েও কথা বলেন তিনি। এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য, আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য পাত্র করে আমরা সামনে সরাসরি কথা বলবো। সত্য অনুসন্ধানে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুদক চেয়ারম্যান। আমাদের খারাপটা যদি আপনারা তুলে না ধরেন এবং আপনারাও যদি খারাপের সাথে হাত মিলান, তখন কিন্তু সংকট হয়ে যাবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়নি, এ বিষয়ে জানাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্স। এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় গণহত্যার অভিযোগে ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার। শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। গত ১৩ই নভেম্বর তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা ফর্মালি এই ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে যে ফর্মটা আছে, তাদের স্বীকৃত ফর্ম, সেটা ফিল আপ করে একটা ফরওয়ার্ডিং লেটার সহ আমরা এনসিবিকে, অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে সেন্ট্রাল ব্যুরো, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো যেটা আছে, সেটার কাছে আমরা পাঠিয়েছি। রেড অ্যালার্টের ব্যাপারে আমাদের দিক থেকে ফর্ম ফিল আপ করে আমরা পাঠিয়েছি, কিন্তু ইন্টারপোল এটা অ্যাক্টিভ করেছে কিনা সেইটা তথ্য আমার কাছে নাই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ পুলিশের আইজিপি অফিস এটা বলতে পারবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে ভোট। তবে সংস্কারের প্রয়োজনীয়তা আছে বলে অনেক আগেই রূপরেখা দিয়েছে বিএনপি, এমন দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পঞ্চগড়ে বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে তিনি এ দাবি করেন। মির্জা ফখরুল বলেন, দেশকে গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তোলার সুযোগ আবারও সৃষ্টি হয়েছে। বিস্তারিত রিপোর্টে ইউসুফ আলী। সাম্য, সম্প্রীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে স্থানীয় বিএনপি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে আওয়ামী লীগ আমলে ক্ষমতা কুক্ষিগত করতে যেসব আইন করা হয়েছে তা সংস্কারের প্রয়োজন রয়েছে। আমাদের নেত্রী খালেদা জিয়া তিনি ভিশন বাংলাদেশ 2030 দিয়েছিলেন। বাংলাদেশের কি হতে পারে ভবিষ্যতে 2030 সালে তা বলেছিলেন। আর আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি 2 বছর আগে 2022 সালে তিনি 31 দফা দিয়েছেন। সেই 31 দফাটা কি? সংস্কার। লোকে বলে এই সংস্কার কি জিনিস? সাধারণ মানুষ
সংস্কার অত বুঝে না, তাই কি বুঝে? মূল কথা আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে, আমার জিনিসপত্রের দাম যেন কম হয়, মারামারি যেন না হয়, তাই না? এই জিনিসগুলো আমরা চাই। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, আমাদের ভাইদেরকে যারা 15 বছর লড়াই করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য আবার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন যে আমরা আমাদের দেশটাকে আবার একটা গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলব। আমরা এখানে সকল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারবো। ইউসুফ আলী, মাই টিভি। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের সুপারিশ করবে সংস্কার কমিশন, আর নির্বাচনে কোন দল আসবে না আসবে তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন, জানিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে কমিশনের মত বিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন পুরনো আইনে পরিচালিত হলেও সংস্কার কমিশনের সাথে তা সাংঘর্ষিক নয়। এছাড়া আগামী 31 ডিসেম্বরের মধ্যে কমিশনের সুপারিশমালা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করা হতে পারে বলে জানান কমিশন প্রধান। সভায় অংশীজনরা নির্বাচনী ব্যবস্থার নানা সংস্কারের প্রস্তাব তুলে ধরেন। দুটো কথা বলতে চায়, তাদের মনের আকুতি ব্যক্ত করতে চায়, তারা বিভিন্ন প্রস্তাব দিতে চায়, এবং আমরা যে ওয়েবসাইট স্থাপন করেছি, তারপরে আমাদের ইমেইল, এগুলোতে মানে হাজার হাজার ব্যক্তিরা মতামত দিচ্ছে। তাদের সবারই আকুতি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা শক্ত ভিতরে দাঁড়ায়। এটা জন আকাঙ্ক্ষা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের তরুণেরা খুবই উদ্যমী, ধর্মের বিষয়ে তারা খুবই পক্ষপাতহীন। বাংলাদেশে আর কখনো ইসলামী চরমপন্থার জায়গা হবে না। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এ কথা বলেন। বাংলাদেশ 2024 সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নেওয়া হয়। আতিকুর রহমান তিতাস রয়েছেন বিস্তারিত রিপোর্টটি নিয়ে। 2024 সালে দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং বাংলাদেশের নতুন যাত্রা শুরুর বিষয়টিকে গুরুত্ব দেয় ইকোনমিস্ট। এমন প্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার নেয় প্রভাবশালী গণমাধ্যমটি। শুক্রবার সাক্ষাৎকারটির ভিডিও নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে তারা। ইকোনমিস্টের পররাষ্ট্র বিষয়ক সম্পাদক প্যাট্রিক ফেলিস সাক্ষাৎকারটি নেন। এ সময় বাংলাদেশ ইকোনমিস্টের বর্ষসেরা দেশ হওয়ায় ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়ে এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চান প্যাট্রিক ফেলিস। জবাবে ডক্টর ইউনূস বলেন, সত্যিকার অর্থেই ছাত্র জনতা বড় একটি পরিবর্তন ঘটিয়েছে। এখন একটি নতুন বাংলাদেশ গড়ে তোলাই সবার লক্ষ্য। Make sure that they can fulfill their dreams. They have the opportunity, they have the capacity to do that. সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না বলে মন্তব্য করেন। বলেন, ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণরা খুবই পক্ষপাতহীন। I can assure you that's not taking place at all. These are very enthusiastic young people. They are very neutral about their religion. They want to create a new Bangladesh. Young people can change the whole world. এ সময় যোগ্যতার দিক দিয়ে বাংলাদেশের তরুণরা কোন অংশে কম নন উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া 3 জন তরুণকে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় যুক্ত করা হয়েছে। এখন তারা মন্ত্রিসভার সদস্য এবং অসাধারণ কাজ করছেন। Big change because of the student uprising that took place. And from then on, we are saying we are creating a new Bangladesh. বাংলাদেশের নির্বাচনের পর কি করতে চান এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, তাকে ভিন্ন কিছু করার জন্য প্যারিস থেকে বাংলাদেশে আনা হয়। দায়িত্ব শেষ করে আগের জীবনে ফিরে যেতে চান বলেও জানান প্রধান উপদেষ্টা। I was forced into this work. I was doing my job. I was enjoying it. That's why I was in Paris. I was to be dragged out of Paris to do something else. So I'll be happy to go back to my work that I always did, enjoyed it all my life. আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জনপ্রশাসন সংস্কার একটি চলমান প্রক্রিয়া।
এটি এখনও চলমান আছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। সচিবালয়ে তিনি বলেন, এর আগে 22টি কমিশন হয়েছে, কিন্তু এটি হবে সবচেয়ে কার্যকর কমিশন। যারা আজ দাবি জানিয়েছেন তাদের নেতৃবৃন্দের সাথে সপ্তাহেই বসা হবে। দূরত্ব কমিয়ে এনে সমাধানের দিকে যেতে হবে। এ সরকারকে সবার সহযোগিতা করতে হবে। 30 ডিসেম্বর পর্যন্ত যে কেউ সুপারিশ দিতেই পারে। কিভাবে সব স্থিতিশীল রেখে সামনে এগোনো যায় তাই লক্ষ্য। এই বাংলাদেশ এখানে কয়েকটা মৌলিক বিষয় নিয়ে হয়তো দূরত্ব অথবা ভুল বোঝাবুঝি অথবা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। একটা চূড়ান্ত পরামর্শ অথবা সাজেশন দেওয়ার আগে বাসার আমাদের সভাপতিকে দায়িত্ব দিয়েছি এবং জেলা প্রশাসক ঢাকাকে সব দায়িত্ব দিয়েছি। তারা মিলে একটা গ্রহণযোগ্য মাত্রায় আমাদের সংখ্যক কর্মকর্তা যারা আছেন এবং আমাদের এই জনপ্রশাসন সংস্কার কমিশন বলতে যা বোঝায়, এটা আমাদের ওয়ার্কশপ বলেন, সেমিনার বলেন, ক্লোজ ডোর ডিসকাশন বলেন অথবা ওপেন ডিসকাশন বলেন, করে একটা মতামত এই কমিশনকে দেওয়া হবে। আওয়ামী লীগ আমলে প্রেস উইংয়ের কাজই ছিল সংবাদ বন্ধ করে দেয়া, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে সিডাপ মিলনায়তনে গণমাধ্যম শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন। তিনি বলেন, গণমাধ্যমের ওপর অন্যায়ভাবে হস্তক্ষেপ কিংবা কোনো গণমাধ্যম বন্ধ করে দেওয়ার পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। গণমাধ্যম কর্মীরা যেন নির্বিঘ্নে ও সাহসিকতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারে, সে লক্ষ্যে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হবে বলেও জানান শফিকুল আলম। এই মিডিয়াটা তার মতো করে দাঁড়াতে পারে, এই জায়গাটা হচ্ছে আমাদের সবার লক্ষ্য। এবং এই লক্ষ্যটা আমরা এত জোরে আসছে এই জন্য, কারণ গত 15 বছর মিডিয়া ইন্ডাস্ট্রি বা বাংলাদেশের মিডিয়া আমাদের জনগণকে ফেল করেছে। জনগণের কথা তারা বলে নাই, অনেক ক্ষেত্রে যেটা করেছে তাবেদারি করেছে। আমরা নতুন ইউনিয়ন চাই, নতুন দেশ, নতুন বাংলাদেশের নতুন ইউনিয়ন, যেটা সাংবাদিকের প্রত্যেকটা রাইটের জন্য তারা আওয়াজ তুলবে। অন্তর্বর্তী সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের ইন্তেকালে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সকালে উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব গ্রহণ করে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের এক বিশেষ সভায় এ শোক প্রস্তাব গৃহীত হয়। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা হাসান সভায় শোক প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়। রিজওয়ানা হাসান জানান, আগামীকাল সকাল 10:30টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কবরের পাশে হাসান আরিফকে সমাহিত করা হবে। সভার শুরুতে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাগণ হাসান আরিফের স্মৃতিচারণ করেন। ভারতকে খুশি করতে স্বাধীনতার পর সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ রক্ষী বাহিনী গঠন করেছিল বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেন, বিডিআরের ষড়যন্ত্রের নামে একসাথে এতগুলো আর্মি অফিসার হত্যা করা হয় আর্মিকে দুর্বল করার জন্য। দুপুরে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও জানান, আওয়ামী লীগ এদেশের জন্য রাজনীতি করে না, কারণ আওয়ামী লীগ শত শত মায়ের বুক খালি করেছে, দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে, দেশের স্বাধীনতা ভারতের কাছে বিকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আওয়ামী লীগ আর বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। ভারত অখুশি হবে, সেই কারণেই করে নাই। আবার এবার ক্ষমতায় আসার পরে এই আওয়ামী লীগকে দেখছেন এই বিডিআরের ষড়যন্ত্রের নামে একসাথে এতগুলো আর্মির অফিসার, কোন দেশের যুদ্ধেও মারা যায় নাই, যে একবারে সেই অফিসারগুলোকে শেষ করে দিয়েছেন আমাদের আর্মিটাকে দুর্বল করার জন্য। তাহলে কি তারা এই দেশের জন্য রাজনীতি করে? এই দেশের জন্য রাজনীতি করে না।
গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার গুদামে থাকা কেমিক্যাল ভর্তি ড্রামগুলো একের পর এক বিস্ফোরিত হয়। এই ঘটনায় একজন নিহতের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুপুর 1:30টার দিকে শ্রীপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের M&U ট্রিমস নামের ওই কারখানায় আগুন লাগে। কারখানা কর্তৃপক্ষ জানায়, দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে আগুন দেখা যায়। মুহূর্তেই সেখানে কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। এ সময় একজন নিহত হয়। ওয়েস্টেজ থেকে এখান থেকে বিস্ফোরণের সূত্রপাত। আমরা আসার আগে শুনেছি এখানে 2-3 জন আহত হয়েছে। আমরা এসে কাউকে আমরা উদ্ধার করতে হয় নাই। এইখানে থেকে বিস্ফোরণ হওয়ার পর এখানে কাছে আসা যাচ্ছিল না, কারণ আমি আসার পরও অনেকবার বিস্ফোরণ হয়েছে, কয়েকবার। এরপরে পাশে এটা প্রোডাকশন শেড আছে, এই ড্রাম থেকে ড্রাম তো ফুলে যাচ্ছিল তাপের কারণে, ফুললে বিস্ফোরণ হচ্ছিল। ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সাতপন্থী নেতা মোয়াজ বিন নূরের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুর চিফ মেট্রোপলিটন কোর্ট 2। সকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এজলাসে নিয়ে আসা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়। পরে ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত চিফ আলমগীর আল মামুন শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত শুক্রবার ভোর রাত 4টার দিক থেকে রাজধানীর খিলখ্যাত এলাকা থেকে মোয়াজ বিন নূরকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে সকাল 7টার দিকে মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানায় মোয়াজ বিন নূরকে হস্তান্তর করা হয়। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরের সাথে পারিপার্শ্বিক ভূ রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রাজধানীর BIISS অডিটোরিয়ামে বঙ্গোপসাগরের সাথে পুনঃসংযোগ স্থাপন অভিন্ন স্বার্থের খোঁজ শীর্ষক সেমিনারে কথা বলেন উপদেষ্টা। আবু সাইদ অপুর বিস্তারিত রিপোর্ট। বঙ্গোপসাগরের আঞ্চলিক দেশগুলোর সাথে পূর্ণ সংযোগ স্থাপন অভিন্ন স্বার্থর খোঁজ শীর্ষক সেমিনারে এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে জলবায়ু পরিবর্তন, বাণিজ্যে বাধা, ভূ রাজনৈতিক উত্তেজনা সহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জকে সামষ্টিক প্রচেষ্টার মাধ্যমে মোকাবেলার জন্য এই আয়োজন। শুধুমাত্র ইকোনমিক্যাল ট্রেড নয়, ইকোলজিক্যাল ট্রেড হিসেবেও এই বিশাল অঞ্চলকে ব্যবহার করার এখনই উপযুক্ত সময় বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বিভিন্ন দেশে অনুপ্রবেশ বন্ধে ভূ রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের উপর বিশেষ জোর দেন তিনি। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরতে হবে। বাণিজ্য বিনিয়োগ বাড়াতে উভয়ের জন্য লাভজনক অংশীদারিত্ব গড়ে তুলতে জাপান বাংলাদেশকে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি। এক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতাও চায় জাপান। দুই দেশের মানুষের পারস্পরিক বোঝাপড়া এবং বিনিময় জোরদার করতে জাপান সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। আর এজন্য গ্লোবাল ইকোনমি এবং জিওপলিটিক্যাল ইস্যুতে বঙ্গোপসাগর ভূমিকা রাখতে পারে বলেও অভিমত ব্যক্ত করেন আলোচকরা। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে। সৌদি আরব প্রতিনিধি আব্দুল হালিম নিহন জানান, অনুষ্ঠানটি ইসমা আয়ুব হিবা ও সুমাইয়া তাহ অথয়ের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন BOD চেয়ারম্যান শাইব হোসেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম ও কাউন্সিলর রেজাই রাব্বি। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলওয়ার হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ফাইন্যান্স ডিরেক্টর আমিনুল হুদা, একাডেমিক ডাইরেক্টর ইউসুফ আলী ও ভাইস প্রিন্সিপাল কাউসার মাহমুদ। দিবসটি উপলক্ষে ছাত্রছাত্রীদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান সহ জ্ঞান প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো, বক্তব্য, চিত্রাঙ্কন এবং দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। সৌদি আরব দাম্মাম মহানগর বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি রাহুল পারভেজ জানান, দাম্মাম নাবিয়াতে স্থানীয় একটি হলরুমে মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে ও মোহাম্মদ আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাব্বির আহমেদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মাহবুব আল হুদা মামুন। বিশেষ অতিথি ছিলেন AR সাইমন তালুকদার, নিয়ামতুল্লাহ, জাহিদ আল ইসলাম আজাদ, শামসুল আলম, মাহবুব মোল্লা সোহাগ, সোহেল চৌধুরী, ওয়াহিদুর জামান পাশা, জামাল উদ্দিন সর্দার,
সোহেল চৌধুরী সহ আরও অনেকে। এ সময় দাম্মাম প্রাদেশিক বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সৌদি আরবের স্থানীয় ও প্রবাসীদের জীবন মান উন্নয়নে সারা বিশ্বে আন্তর্জাতিক মানের ব্যবসায়িক সেবা সংগঠন ও মানবদেহের স্বাস্থ্য সুরক্ষায় নিত্য প্রয়োজনীয় পণ্য DXN এর অন্তর্ভুক্ত 200 রাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হল 20 বছর পূর্তি উপলক্ষে 2 দিনব্যাপী সম্মেলন ও মিলন মেলা। জেদ্দার প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, ইউরোপ, আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে DXN এর নিজস্ব সম্পদে বিভিন্ন প্রজাতির ঔষধি উদ্ভিদের ফসল ফলিয়ে স্বাস্থ্য সুরক্ষার গুণাগুণ সম্পন্ন হার্বাল নিজস্ব পণ্য উৎপাদন করে বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করে আন্তর্জাতিক বাণিজ্য প্রতিযোগিতায় সফলতা তুলে ধরা শীর্ষক মিলন মেলাটি অনুষ্ঠিত হয়। এই 2 দিনব্যাপী সম্মেলন ও মিলন মেলায় বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 2000 প্রতিনিধি অংশগ্রহণ করেন। এতে বিভিন্ন সাংস্কৃতিক, চিত্র অঙ্কন ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জয়েন্ট নেন, জ্যাকসনের প্রোডাক্টের মাধ্যমে আপনার সুস্বাস্থ্য গড়ে তুলেন এবং হেলথ ওয়েলথ এক বিষয় করা সারা পৃথিবীতে সফল হতে পারবেন এন্ড ভালো একটা আপনার ইনকাম সবার জন্য হবে, প্রবাসী হোক, দেশি হোক, পৃথিবীর সব জাতির জন্য। দর্শক, সংবাদ শেষ করব রাজধানীর বাজারে শীত পোশাক তৈরির খবর দিয়ে। বাড়তে শুরু করেছে শীতের দাপট, সেই সাথে বেড়েছে শীতের কাপড় বিক্রি। তবে বিক্রি এখনও আশানুরূপ নয় জানে বিক্রেতারা বলছেন, একদিকে বিক্রি কম, অন্যদিকে শীতের কাপড়ের সরবরাহ কম হয় তেমন লাভের মুখ দেখতে পাচ্ছে না তারা। আবহাওয়া অফিসের মতে এবছর শীতের মাত্রা একটু বেশি হবে, তাই অনেকে আগাম গরম কাপড় কিনে রাখছেন। দাম একটু বেশি হলেও অভিযোগ অনেকের। বিস্তারিত SM তানবীরের রিপোর্টে। গত 2 দিন ধরে রাজধানীতে শীত বাড়তে শুরু করেছে, তবে এখনও তেমন জমে ওঠেনি গরম কাপড়ের দোকানের বেচাকেনা। অনেকেই শীতের পোশাক কিনছেন ফুটপাত থেকে, পিছিয়ে নেই নিম্ন মধ্য আয়ের মানুষও। তবে শীতের প্রকোপ আরও বাড়লে বেচাকেনা বাড়বে বলে জানান বিক্রেতারা। শীত বাড়ছে, একটু বেচাকেনা একটু বাড়বে, কারণ এটা আজকে একটু কম। জনগণ দেখা যায় পাবলিক আছে, কিন্তু কেনার লোক নাই। না, দাম তো কমই, আমাদের এটা প্রাইস 200 টাকা করে। গত বছর থেকে সব জিনিসের দাম বেশি। ঢাকায় এখনও তেমন শীত না পড়ায় বাজারে আনাগোনা বাড়েনি রাজধানীবাসীর। অনেকে বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শীতের পোশাক কেনা যেন বিলাসিতা। ছোটা নেবো আর কি, এখন চয়েস করতেছি, ওর দিক থেকে দেখে আসছি, পুরোপুরি পছন্দ হয় না এখনো, ফেলালিন খুঁজতেছি। মার্কেটের মধ্যে 1000-1200 টাকা, আর এখানে 500-600 টাকা পাওয়া যায়, এই জন্য আসলাম। এবছর শীতের কাপড়ের দাম কিছুটা বেশি বলে জানালেন ক্রেতারা। দাম মোটামুটি তো কাকারা আমার চাচ্ছে 300 টাকা চাচ্ছে, 2-1000 টাকা চাচ্ছে, আছে সীমিতই আছে। SM তানবীর, মাই টিভি, ঢাকা।